হুমায়ুন কবির মুসলিম মায়ের পেটে যে বলছেন, এই মুসলিম মায়ের পূর্বপুরুষদের নামটা কি? এই কন্টেস্ট চলছে, ববি হাকিম, হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী। মুসলমানের নেতা কে হবে? হুমায়ুন কবিরদের মতন লোকেরা, ববি হাকিমদের মতন লোকেরা, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতন লোকেরা, এরা চায় না যে মানুষ শান্তিতে থাকুক। বাঙালি মুসলমান কিন্তু নয়, এরা সব হচ্ছে উর্দুভাষী, হিন্দিভাষী মুসলমান, যারা পূর্ব পাকিস্তানে রাজাকার ছিল, যারা বাঙালি মুসলমানকে পর্যন্ত ছাড়েনি, পূর্ব পাকিস্তানকে কচু কাটা করেছিল। এরা কিন্তু সেই তাদের বংশধর, এরা কিন্তু তাদেরই জ্ঞাতি গোষ্ঠী। বিজেপির সাংসদরা কি করেছে সেটা বুঝতে গেলে মাথার দরকার, ব্রেনের দরকার। ওনাদের তো আবার ব্রেন হাঁটাহাঁটি করে না। বলেছিলাম তুই একা আসবি, আমার বাড়ির সামনে বসবি, আর আমি বেরোতে পারি কিনা, আমি বাপের বেটা কিনা সেটা আমি দেখিয়ে দেবো। একা আসবি, 250-5,000 পুলিশ নিয়ে নয়, একা দরজার বাইরে বসবি, আমি বেরোতে পারি কিনা আমি দেখব। আসেনি, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, দরজা খুলে দে। হুমায়ুন কবির মুসলিম মায়ের পেটে যে বলছেন, এই মুসলিম মায়ের পূর্বপুরুষদের নামটা কি? এই মুসলিম মায়ের যার কথা উনি বলছেন, তার 23 পুরুষ 30 পুরুষ আগে সেই মায়ের পূর্বপুরুষের নামটা কি ছিল সেটা হুমায়ুন কবির কি জানেন? সেটা জানেন না। তো হুমায়ুন কবির সেটাই বলছেন যেটা মোহাম্মদ আলী জিন্নারা, যেটা স্যার সৈয়দ আহমদ খান 1800-1900-তে বলেছিলেন। সেই একই কথার একই বক্তব্য তাদের আছে, কোনো বক্তব্যের কোনো আলাদা হেরফের নেই। তো এবার এটা মমত আল তাকিয়া বলে ইসলামে যে ব্যাপারটা আছে, হুমায়ুন কবির এক্স্যাক্টলি আল তাকিয়ার কথা বলে দিয়েছেন। ওনারা কখনো কোনো রাজনৈতিক দল, মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের কাছে কোনো ফ্যাক্টরি নন। যখন প্রয়োজনীয়তা আছে তখন কমিউনিস্ট পার্টির সঙ্গে আছেন, শক্তি বৃদ্ধি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে থেকে চরম শক্তি বৃদ্ধি করে নিয়েছেন। এবার নিজস্ব ক্ষমতায়, নিজস্ব অস্তিত্ব, নিজস্ব অধা প্রতিষ্ঠিত করার জায়গায় যাচ্ছেন। কালচারাল ইসলামের যে বিরোধিতাটা আমরা করে থাকি, র্যাডিক্যাল কালচারাল ইসলাম, সেইটাকে খালিফাত ইসলাম যেটাকে বলা হয়, সেই খালিফা প্রতিষ্ঠার যেদিকে, এই লড়াই তো আজকের নয়, এই লড়াই তো 711 খ্রিস্টাব্দ থেকে। আর এটা তো পশ্চিমবঙ্গের নতুন কোনো ব্যাপার নয়। বঙ্গ তো 2/3 বাংলা তো এই করে চলে গেছে, কেটে বেরিয়ে গেছে পূর্ব পাকিস্তান, 1/3 পড়ে আছে। 46% বাঙালি হিন্দু পপুলেশনের জন্য 33% জমি আমরা বঙ্গভূমির পেয়েছি। 13% এক্সট্রা পূর্ব পাকিস্তান নিয়ে বেরিয়ে গেছে, আমরা কিছু করতে পারিনি। 60% অখণ্ড ভারতবর্ষের জমি এইভাবে কেটে বেরিয়ে গেছে। আফগানিস্তান বেরিয়ে গেছে, পাকিস্তান বেরিয়ে গেছে, বাংলাদেশ বেরিয়ে গেছে, ওদিকে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ যেগুলোকে বলা হয়, বৃহত্তর ভারতখণ্ড যেটাকে, সেখান থেকে বেরিয়ে গেছে, ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে। তো এটা তো বাস্তব কথা। গোটা ইউরোপ আজকে একই জ্বালায় জ্বলছে। 70-এর দশকের লিবারেল পলিসির জন্য যে লিবারেল পলিসি ইউরোপ নিয়েছিল, আজকে দাঁড়িয়ে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন, হল্যান্ড, ওখানকার ইউরোপিয়ান বিশেষজ্ঞরা, বিশ্লেষকরা বলছেন 2039 সাল এই 5টি দেশ ইসলামিক মেজরিটি হয়ে যাবে। 2050 এন্টায়ার ইউরোপ ইসলামিক মেজরিটি হয়ে যাবে। জাকির নায়েক থেকে আরম্ভ করে বিভিন্ন ইসলামিক স্কলার্স, এমনকি এই দূরে দক্ষিণ 24 পরগনা, সন্তোষপুর, আকরা, ডায়মন্ড হারবারে যে সমস্ত হুজুর খেজুররা জলসা অর্গানাইজ করে, এছাড়া উত্তর ভারতেও বিভিন্ন জায়গায় যে সমস্ত হুজুর খেজুররা জলসা, সেগুলো শুনবেন ভালো করে, বর্ধমান, এইসব জায়গায় তারা বলছেন আমরা কোনো রক্তপাতের দিকে যাব না, বিনা রক্তপাতে আমরা জনসংখ্যার বিস্ফোরণ করে আমরা এক একটি দেশকে অধিগ্রহণ করব। পরিষ্কার বক্তব্য আছে। এত পরিষ্কার বক্তব্য থাকার পরেও যদি কেউ চোখে ঠুলি গুঁজে, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা যদি কল্পনার গল্প কাহিনী বলতে থাকেন, কলকাতা কেন আমরা পাবো না, পরিষ্কার মোহাম্মদ আলী জিন্নার বক্তব্য ছিল।
উইদাউট ক্যালকাটা ইস্ট পাকিস্তান শ্যাল সুন টার্ন ইন্টু আ রুরাল স্লাম। যে দিল্লিতে আমরা একদা রাজত্ব করেছি সেই দিল্লি আজকে আমাদেরকে ছাড়তে হচ্ছে। আমরা কি কখনো ভাবতে পেরেছিলাম? পরিষ্কার মুজিবুর রহমানের অর্ধসমাপ্ত আত্মজীবনীতে ছত্রে ছত্রে কলকাতাকে হারানো এবং দিল্লি ছেড়ে দেওয়ার যন্ত্রণা লক্ষ্য করা গিয়েছে। এরপরে আপনি আর কি বলবেন? এরপরে নতুন করে বলার কিছু তো নেই। হুমায়ুন কবিরদের মতন লোকেরা, ববি হাকিমদের মতন লোকেরা, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতন লোকেরা এরা চায় না যে মানুষ শান্তিতে থাকুক। ভালো করে লক্ষ্য করে দেখবেন, এদের মধ্যে অধিকাংশ কিন্তু বাংলাভাষী, মানে বাঙালি মুসলমান কিন্তু নয়। এরা সব হচ্ছে উর্দুভাষী, হিন্দিভাষী মুসলমান, যারা পূর্ব পাকিস্তানে রাজাকার ছিল, যারা বাঙালি মুসলমানকে পর্যন্ত ছাড়েনি, পূর্ব পাকিস্তানকে কচু কাটা করেছিল। এরা কিন্তু সেই তাদের বংশধর, এরা কিন্তু তাদেরই জ্ঞাতি গোষ্ঠী। এরাই হচ্ছে তারা। এই ইউপি বিহারের কিছু মুষ্টিমেয় হিন্দিভাষী, উর্দুভাষী, এরাই কিন্তু চেয়েছিল পাকিস্তান তৈরি হোক। বাকি ভারতবর্ষের যারা মাজারে খিচুড়ি দেয়, খিচুড়ি ভোগ নিবেদন করেন, যারা দোলও খেলেন, যাদের সঙ্গে ঈদের সিমাই দেওয়া নেওয়া হয়, তারা কিন্তু দেশ বিভাজন চায়নি। এবার হুমায়ুন কবিরদের সমস্যা হচ্ছে মুসলমানের নেতা হবার এই যে একটা প্রবল আকর্ষণ, এই কন্টেস্ট চলছে ববি হাকিম, হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মুসলমানের নেতা কে হবে? তাহলে একটা ভোট ব্যাংককে কন্ট্রোল করা যাবে, আমার কথায় উঠবে বসবে। আসল ইচ্ছা হচ্ছে এদের ওইটাই, এর বাইরে এদের কোনো ইচ্ছা নেই। এই যে অটোক্রেসি, কন্ট্রোল করার এই যে খালিফাত ইচ্ছা, এরা হুসেইনি ব্রাহ্মণদের কথা শোনেনি। মোহাম্মদ পয়গম্বর মোহাম্মদ নবীর দুই নাতি ইমাম হুসেন, ইমাম হাসানকে কিভাবে মেরে ফেলা হয়েছিল এবং তাদের বংশধরদেরকে রাজা দাহির আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেছিলেন, এবং কারবালার যুদ্ধে যে হুসেইনি ব্রাহ্মণ, যাদের পদবি হচ্ছে দাত, তারা যে লড়াইটা লড়েছিলেন, তারা এগুলো জানেন না। তারা নিজেদের 23 পুরুষ 40 পুরুষের পূর্বপুরুষের নামটা জানেন না। তারা জানেন না যে এরা প্রত্যেকে ধর্মান্তরিত হয়েছেন, এদের প্রত্যেকের পূর্বপুরুষ হিন্দু ছিলেন। এরা কেউ ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট আহমেদ সুকর্ণর মতন বলতে পারেন না দ্যাট আমরা আমাদের ধর্ম পরিবর্তন করেছি পরিস্থিতিগত কারণে, আমাদের উপাসনা পদ্ধতি পরিস্থিতিগত কারণে পরিবর্তিত হয়েছে, কিন্তু আমি আমার পূর্বপুরুষকে বদল করতে পারি না। তাই জন্যে আহমেদ সুকর্ণ একজন মুসলিম হয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হয়ে ভারতবর্ষে এসে পণ্ডিত নেহরুর কাছে তিনি কয়েক ঘড়া গঙ্গা জল চাইছেন, যে আমাকে 6 ঘড়া গঙ্গা জল দিন, আমি গঙ্গা জল নিয়ে যাবো ইন্দোনেশিয়াতে। তাই জন্যে ইন্দোনেশিয়া মুসলিম রাষ্ট্র হয়েও প্রতিদিন তার ন্যাশনাল রেডিওতে রামায়ণ ব্রডকাস্ট হয়, তার এয়ারপোর্টে বিরাট বড় রামচন্দ্রের ভগবান বিষ্ণুর মূর্তি আছে। তাই জন্য ইন্দোনেশিয়া আমেরিকাকে মা সরস্বতীর মূর্তি পাঠাচ্ছে, যে আমরা পূর্বপুরুষকে বদল করতে পারবো না, কালচারালি আমরা ভারতীয়, কালচারালি আমরা হিন্দু। এটাকে হুমায়ুন কবিররা এই পরিস্থিতিটাকে কিছুতেই, এই স্বাভাবিক পরিস্থিতি যাতে না থাকে তার চেষ্টা করছেন। এই র্যাডিক্যাল ইসলাম, এই জঙ্গি পানা, এইটাকে হুমায়ুন কবির, ববি হাকিমদের বক্তব্যের মধ্যে বারবার করে এটাকে ফুটে উঠছে, এবং এটাকে আমরা সর্বশক্তি দিয়ে প্রতিহত করব। কারণ গান্ধীজি বলে গেছিলেন 1942-এর হরিজন পত্রিকায়, তার লেখা, যদি মুসলমান সমাজ আলাদা পাকিস্তান রাষ্ট্রের দাবি করে তাহলে কোনো অহিংস আন্দোলনের পথ আমার জানা নেই এই দাবিকে প্রতিহত করার, যদি না সংখ্যাগরিষ্ঠ বৃহৎ হিন্দু সমাজ সর্বশক্তি দিয়ে একে প্রতিরোধ করে দেয়। গান্ধীজি বলছেন সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করতে হবে, আমরা করব। প্রথম কথা হচ্ছে ভোটটা করাতে কেন হবে?
মানুষ নিজের ভোট নিজে যাবে, নিজে দেবে, দিয়ে বেরিয়ে চলে আসবে। তার মানে হুমায়ুন কবির আজকে দাঁড়িয়ে স্বীকার করে নিলেন যে উনি ওনার ওই তথাকথিত ভাইদেরকে দিয়ে যে ভোটগুলো লুট করান, পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা, প্রতিটা জায়গায় বুথ জ্যাম করানো, যাতে মানুষ ভোট দিতে না বেরোতে পারে, ভোট দিতে বাধা দেওয়া, তার জায়গায় ছাপ্পা দেওয়া, যাতে কোনো বিশেষ গোষ্ঠীর ভোটটা না পড়তে পারে, অন্য গোষ্ঠীর ভোটটা পড়ে যেতে পারে। ট্যাকটিক্যালি এই যে আমরা বারবার করে দেখবেন বলি যে এই যে 70-30 খেলা হয়, 70-এর মধ্যে মানে 7 জন, 10 জনের মধ্যে 7 জন হিন্দু, 3 জন মুসলমান, 7 জনের মধ্যে 4 জন হিন্দু ভোট দিতে যায়, আর 3 জনের মধ্যে 3 জন হিন্দুই ভোট দিতে যায়। তাহলে এফেক্টিভ ভোটিং পার্সেন্টেজটা কটা হচ্ছে? 4টে ভোট, তার পেছনে 3টে মুসলমান ভোট, 3টে হিন্দু ভোট পড়ছে না। তার মানে এই 3টে হিন্দু ভোটকে কারা আটকাচ্ছে? ভোট করানোর কথার অর্থটা কি? তার মানে এই 3টে হিন্দুর ভোটটা যে দিতে যাতে না পারে এমন পরিস্থিতি ক্রিয়েট করো, বোমা মারো, সকাল সকাল এমন বোমাবাজি মেরে দাও যাতে হিন্দুরা ভয়ে ভোট না দিতে বেরোয়, গুন্ডাগার্দি করো, ভোট লুট করো, ছাপ্পা মারো, রিগিং করো, করে কোনো ক্রমে যেত। আমি তো এটাই বললাম, এটাকেই বলা হয় আলতাকিয়া। তৃণমূলকে এরা ব্যবহার করে, এরা অতীতে কমিউনিস্ট পার্টিকে ব্যবহার করেছে, ব্যবহার করে নিজেদের সংখ্যা বৃদ্ধি করেছে। ঠিক 84 সালে মমতা ব্যানার্জির হাতে এবং কংগ্রেস যখন বাঙাল বেল্টটা জিতে নিল ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে, যখন বামফ্রন্ট এটা রিয়েলাইজ করলো যে বাঙাল ভোট, পূর্ববঙ্গীয় হিন্দু ভোট, সেটা কমিউনিস্ট পার্টির থেকে চলে যাচ্ছে, তখন কালিমুদ্দিন শামসদেরকে বসিয়ে অবৈধ রেশন দেওয়া এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করানো তখন থেকেই আরম্ভ হয়েছিল। ডেমোগ্রাফি, সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন যেটাকে আমরা বলছি। আপনি 90-এর দশকের মুর্শিদাবাদের ডেমোগ্রাফি দেখুন, আর আজকের দিনে দাঁড়িয়ে মুর্শিদাবাদের ডেমোগ্রাফি দেখুন। যা কমিউনিস্ট পার্টি আরম্ভ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চালনা করে নিয়ে যাচ্ছেন। একাধিক বিধানসভা, 50-60টার ওপর বিধানসভা, যেখানে 5 বছরে অ্যাভারেজ জনসংখ্যার বৃদ্ধি গোটা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে, পশ্চিমবাংলার পরিপ্রেক্ষিতে হচ্ছে 8%, সেখানে 50-60টা বিধানসভায় 15% পপুলেশন ইনক্রিজ করে গেছে। এই পপুলেশন 15% কোথার থেকে এলো? এবং কমপ্লিটলি সেটা ইসলামিক বেড়েছে। তাহলে এই যে রোহিঙ্গা ঢোকানো, এই যে অবৈধ অনুপ্রবেশকারী ঢোকানো, তৃণমূলের সাংসদ, তৃণমূলের বিধায়করা বলছে যে ভুতুরে রোহিঙ্গা ঢুকে আছে এর মধ্যে। আমরা তো বলছি, তৃণমূলের লোকেরাও বলছে এখন। এই ভুতুরে ভোটারটা কারা? দ্বিজেন বাবু, যারা স্বর্গ থেকে এসে ভোট দিয়ে যাচ্ছেন। পাড়ায় পাড়ায় ফর্ম 7 জমা করা হচ্ছে যে এই লোক মারা গেছে, এই লোক থাকে না, এইখানে এই বাড়িতে এই বাড়িতে আপনার এখানে যে হলুদ রঙের বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই থাকেন, লন্ডনে বিদেশে থাকেন। প্রত্যেকবার তাদের ভোটটা পড়ে যায়। কি করে পড়ে যায়? কেন স্টেট ইলেকশন কমিশন এগুলোকে বাদ দিচ্ছে না? 473 নম্বর বাড়ির তাদের ভোটার মারা গিয়েছে, কোথায়? সেগুলো কেন বাদ পড়ছে না? এই হচ্ছে ভুতুরে ভোটার। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2014 সাল থেকে ডায়মন্ড হারবারের সাংসদ আছেন। ডায়মন্ড হারবারের মধ্যে মেটিয়াবুরুজ পড়ে, ডায়মন্ড হারবারের মধ্যে বজবজ পড়ে, মহেশতলা পড়ে। বজবজ এবং মহেশতলা একটা ইন্ডাস্ট্রিয়াল হাব। মেটিয়াবুরুজ কলকাতা বন্দর, ওই পোর্ট চত্বরগুলো, ওখানে কটন মিলস থেকে আরম্ভ করে বিভিন্ন কারখানা ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কটা খুলতে পেরেছেন? ডায়মন্ড হারবারে উনি একটাই কাজ করেছেন, সেটা হচ্ছে জাহাঙ্গীরকে তৈরি করা। জাহাঙ্গীরকে তৈরি করেছেন, জাহাঙ্গীরের নামে একাধিক কমপ্লেন আছে, লুটতরাজের কমপ্লেন আছে, বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাচ্ছে। উনি কটা কলকারখানা খুলেছেন? ব্যাটারির কারখানা ছিল, পেন্ট কারখানা ছিল, বিস্কিটের কারখানা ছিল, কটন মিলস ছিল। এগুলোর পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটা খুলতে পেরেছেন সেটা আগে বলুক। উনি কলকাতা ডায়মন্ড হারবারে বজবজে একটি পুরনো রেলওয়ে স্টেশন ছিল। স্বামী বিবেকানন্দ সিংহল থেকে, এই বিদেশ থেকে ফিরে এসে সিংহল থেকে দক্ষিণ ভারতে নেমে ওখান থেকে ডায়মন্ড হারবারে এসে নেমেছিলেন। ওখান থেকে বজবজ পুরনো রেলওয়ে স্টেশন থেকে উনি রওনা দিয়েছিলেন। ট্যুরিস্ট স্পট হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে ডেভেলপমেন্ট করার জন্য কী করেছেন? উনি তো ওখানকার সাংসদ। কোমাঘাটা মারু বিখ্যাত জায়গা, ঐতিহাসিক বিখ্যাত,
বজবজ পোর্ট কী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্য? সল্টলেকের মতন, রাজারহাটের মতন এই বাটা মহেশতলা এটা একটা টাউনশিপ, স্যাটেলাইট টাউনশিপ হয়ে উঠতে পারত কলকাতার জন্য। কি ডেভেলপ করেছেন? মা ফ্লাইওভার ব্রিজটা, মাফ করবেন, ওই সম্প্রীতি ফ্লাইওভার ব্রিজটা ভেঙে পড়বে বাটার থেকে, যেটা এই জিঞ্জিরা বাজার থেকে বাটা অবধি যাচ্ছে, তার নিচের রাস্তাটা দেখেছেন? এই রাস্তা সারাতে পেরেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? তো সংসদ ওখানে। বজবজ মহেশতলার অলিতে গলিতে লাইটের পর্যাপ্ত পরিমাণ লাইট আছে। উনার কনস্টিটিউয়েন্সির মধ্যে যে বিভিন্ন বাজি কারখানাগুলো আছে, বাজি শিল্পের যে গ্রিন বাজি হাব হওয়ার কথা ছিল, করতে পেরেছেন? বাজি বিক্রি করানো হবে বলে বাজি কারখানার মালিকদের থেকে দিয়ে মাল মশলা কিনিয়ে জিএসটি ফিএসটির টাকাগুলোকে আদায় করে নিয়ে বাজি ব্যান করে দিলেন। এই তো উনি কাজ করেছেন, করে তাদেরকে একদম পথে বসিয়ে দিলেন। এটা তো বজবজ মহেশতলার বাজি কারখানার বাজি শিল্পের লোকেদেরকে করেছেন। কোন কাজটা উনি ওখানে করেছেন? ওই ডায়মন্ড হারবার কাপ, ওই ডায়মন্ড হারবার কাপের পেছনে তোলাবাজি, বাবর আকবর জাহাঙ্গীরদের তোলাবাজি, এই উন্নয়ন করেছেন উনি। বিজেপির সাংসদরা কী কী করেছে সেটা বুঝতে গেলে মাথার দরকার, ব্রেনের দরকার। উনাদের তো আবার ব্রেন হাঁটাহাঁটি করে না। তৃণমূল থেকে যারা এসেছে তাদের কথা বলছেন কি? উনি দরজাটা খুলে দিন, আমরা বলছি উনি দরজাটা খুলে দিন। উনি দরজাটা খুলে উনি একদম পরিষ্কারভাবে দরজা খুলে দিন। তারপরে যা আলো বাতাস এবার কটা ঢুকবে আর কটা বেরোবে সেটা আমরা বলতে পারছি না, কিন্তু তবে আমরা তো শুভেন্দুদা পরিষ্কার বলেই দিয়েছেন তৃণমূলের কেউ আসুক আমরা চাই না। আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন কালো দাগ আছে, এ ধরনের কোনো কাউকে নেওয়া হবে না। এরপরে আমাদের তরফের কোনো কথা নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজাটা খুলে দিন, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা 2 থেকে 303 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দরজা খোলা দরজা বন্ধ করা নিয়ে থাকিনি। আমরা 2, 4, 11, 12 থেকে 40%, 2019-এর 40% আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দরজা খোলা বন্ধ নিয়ে 40% হইনি। আমাদের কোনো অসুবিধা নেই। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে অভিষেক ব্যানার্জিকে, দরজা খুলে দিক, খুলে দেব দরজা। আগে একবার চ্যালেঞ্জ করেছিলাম, বঙ্গ টিভির এই চ্যানেলেই করেছিলাম, যখন বলেছিল বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করতে আসবে, বলেছিলাম তুই একা আসবি, আমার বাড়ির সামনে বসবি, আর আমি বেরোতে পারি কিনা, আমি বাপের বেটা কিনা সেটা আমি দেখিয়ে দেবো। একা আসবি, 250-5,000 পুলিশ নিয়ে নয়, একা দরজার বাইরে বসবি, আমি বেরোতে পারি কিনা আমি দেখব। আসেনি? ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, দরজা খুলে দে।